বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আহ, যৌগিক বর্ণমালা। এটি আছে দ্বিতীয় পাঠে। তো দ্বিতীয় পাঠে মূলত আলোচনা হচ্ছে যৌগিক বর্ণমালা। আমরা যে উপরে বর্ণগুলো পড়লাম, হরফগুলো পড়লাম, সেগুলোকে কিভাবে মিলাইতে হয়, একটা হরফ আরেকটার সাথে কিভাবে মেলে, এটা মূলত আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। দেখেন, প্রথমে এখানে লেখা আছে যে এক দিয়ে কি। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে হরফের বিভিন্ন আকৃতি, একই আকৃতির ভিন্ন হরফ কোথায় কোন পদ্ধতিতে আসে, এটা মানে হরফের বিভিন্ন আকৃতি, একটা হরফ কোন কোন আকৃতিতে আসতে পারে, কোন কোন পদ্ধতিতে আসতে পারে। দেখা যায় আমরা এখানে প্রথম পাঠে পড়ছি আইন। যেমন আমরা এখানে পড়ছি আইন, এই আইনটা দেখা যায় এখানে এভাবে লেখা। তো যখন আমরা কোরআন পড়তে যাব বা অন্য আরবি পড়তে যাব, তখন দেখা যাবে আইনটা এভাবে নাও আসতে পারে, অন্যভাবে আসবে। তো ওই আরবিটা কি, ওই আইনটাকে আমরা কিভাবে চিনবো, এটাই মূলত আজকে আমাদের পাঠের উদ্দেশ্য। যে যৌগিক বর্ণ এবং এক একটা হরফের বিভিন্ন আকৃতি আর কি, বিভিন্ন আকৃতি এবং একই আকৃতির ভিন্ন হরফ, একটা আকৃতি কিন্তু হরফগুলো ভিন্ন ভিন্ন, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ কোন পদ্ধতিতে আসে। জি, তারপর এখানে একটা হেডিং আছে, দেখতে পাচ্ছেন হেডিং আছে, সেটা হচ্ছে যে এমন কিছু হরফ রয়েছে যার পরে কোনো হরফ যুক্ত হয় না। এমন কিছু হরফ যার পরে কোনো হরফ যুক্ত হয় না। আবার এমন কিছু হরফ রয়েছে যার পরেই শুধু হরফ যুক্ত হয়, তার পূর্বে কোনো হরফ যুক্ত হয়। বুঝতে পারছেন কিনা কথাটা? যেমন এমন কিছু হরফ রয়েছে যার পরে কোনো হরফ যুক্ত হয় না। যেমন এই যে আলিফটা, আলিফের পরে কোনো অক্ষর আসে না। যেমন যদি আলিফের পরে আলিফের সাথে অন্য কোনো অক্ষর যদি আপনি মিলিয়ে লেখেন, সেটা আলিফের পরে হবে না, মূলত আলিফের পূর্বে হবে। যেমন আমরা এখানে দেখি যে এখানে ফা, প্রথম অক্ষরটা হচ্ছে ফা, দ্বিতীয় অক্ষর হচ্ছে লাম, তৃতীয় অক্ষর হচ্ছে আলিফ। তো এখানে দেখেন, আলিফের পরে কিন্তু কোনো অক্ষর নাই। যে অক্ষরগুলো আছে বা যে অক্ষরগুলো আমরা দেখতে পারতেছি, সবগুলো কিন্তু আলিফের পূর্বে, আলিফের আগেই অক্ষরগুলো আছে, আলিফের পরে কোনো অক্ষর নাই। তার মানে এমন কিছু হরফ, এই যে এই লাইনটা, এমন কিছু হরফ রয়েছে যার পরে কোনো হরফ যুক্ত হয় না। যেমন আলিফ, আলিফের পরে কোনো হরফ যুক্ত হয় না। আবার দ্বিতীয় যে হেডিংটা, এমন কিছু হরফ রয়েছে যার পরেই শুধু হরফ যুক্ত হয়, তার পূর্বে যুক্ত হয় না। যেমন আমরা যদি দেখি যে যার পরেই শুধু হরফ যুক্ত হয়, তার পূর্বে কোনো হরফ যুক্ত হয় না। আচ্ছা, এটা আমরা পড়াতে দেখতে দেখতে ইনশাল্লাহ সামনে আসবে আর কি। তো আমরা দেখি, প্রথমত হচ্ছে যে এখানে দেখেন আলিফ দেওয়া আছে আর কি। দেখতে পাচ্ছেন কি, আমাকে একটু জানাবেন। জি, দেখতে পারতেছি। জি, এখানে দেখেন আলিফ দেওয়া আছে প্রথমে, আমরা যেটা পড়ে আসলাম আলিফ। তো এই আলিফটা এখন কোন বাক্যের সাথে মিলে আসলে কিভাবে আসবে, দেখেন লাল মার্ক করা আছে। এই লাইনের প্রত্যেকটা যেখানে আলিফ নিয়ে আসছে সেখানে লাল মার্ক করে দিছে আর কি। তারপরে দ্বিতীয়তে দেখেন আলিফ আছে, আলিফ এবং পরের অক্ষরটা কি, বা। পরের অক্ষরটা হচ্ছে বা। আলিফ এবং বা, আলিফ এবং বা। আলিফ বার সাথে কিন্তু মেলে নেই এখানে, তার মানে আলিফটা পূর্বে আসার কারণে বার সাথে কি হয় নাই, মেলে নেই। আলিফের পরে অক্ষর আসে না, বরং আলিফের পূর্বে অক্ষর আসে। যেহেতু আলিফটা এখানে আগে, এজন্য আলিফের পরে বাটা আলিফের সাথে মেলে নেই, মানে একসাথে হয় না আর কি, যৌগিক হয় না এটা। এই হলো বিষয়। দ্বিতীয় অক্ষরে দেখি, দ্বিতীয় বাক্যে দেখি আমরা, প্রথম অক্ষরটা আছে হচ্ছে লাম। প্রথম অক্ষরটা কি আছে, লাম। লা। হ্যাঁ, প্রথম অক্ষরটা আছে হচ্ছে লাম। এই যে এটা হচ্ছে লাম, এই যেটাকে আমি দাগ দিলাম, এটা হচ্ছে লাম। দ্বিতীয় যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আলিফ, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে আলিফ, লাল মার্ক করা যেটা। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা। তাহলে এই বাক্যটা, এই শব্দটা আমরা দেখতে পারতেছি যে আলিফ শুরুতে আসছে, তারপরে আসছে লাম, এবং তারপরে আসছে তা, তারপরে আসছে তা। তাহলে এখানে দেখলাম যে আলিফ মূলত শুরুতে আসে না। আলিফ মূলত কি আসে না, শুরুতে কোনো বাক্যের কোনো শব্দের শুরুতে যোগ হয় না, বরং আলিফ শব্দের পরে যোগ হয়, কোনো বাক্য, কোনো শব্দের কোনো হরফের পরে যোগ হয়। যেমন লামের পরে যুক্ত হয়েছে আলিফ, লামের পরে কি যুক্ত হয়েছে, আলিফ যুক্ত হয়েছে। এবং লামের আগে কিন্তু আলিফ আসে নাই, এটা মনে রাখতে হবে। যে তার মানে আলিফ কোনো কোনো হরফের পূর্বে, কোনো হরফের আগে যোগ হয় না। আলিফ যত হরফই আছে, যে হরফের সাথে যোগ হয় সেটার শেষেই যোগ হয়, সেটার শেষেই যোগ হয়, মনে রাখতে হবে এটা। যেমন অক্ষরগুলো আমরা চিনতে পারতেছি কিনা, প্রথম হচ্ছে লাম, প্রথম অক্ষরটা হচ্ছে লাম, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে আলিফ, তৃতীয় হচ্ছে তা। লাম, আলিফ, তা, লাম, আলিফ, তা। তারপরের বাক্যটা আমরা দেখি,
লাম জি। তারপরের বাক্যটা দেখি, অক্ষরগুলো কি আমরা চিনতে পারতেছি না? একটু আমার সাথে বলবেন আর কি। প্রথম অক্ষরটা কি এখানে? এই অক্ষরটা কি? প্রথম কটা ফা। জি, প্রথম অক্ষরটা ফা, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা, দ্বিতীয়টা, এই যেটাতে আমি দাগ দিলাম, লাম লাম। লাম লাম না, লাম। লাম। দ্বিতীয় অক্ষর হচ্ছে লাম লাম। এবং লাম জি, তারপরের অক্ষর যেটা লাল করা আছে, লাল দাগ, লাল মার্ক করা আছে, এটা অক্ষর কি? আলিফ। আলিফ। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ। তাহলে দেখেন, এই বাক্যটাতেও, এই শব্দটাতেও, যে এই শব্দটাতেও দেখেন আলিফ কিন্তু সবার শেষে আসছে, মানে আলিফ হরফের পরে আসছে, আলিফ কোনো হরফের আগে যুক্ত হয় না। তাহলে আমরা কি পাইলাম? যে আলিফ যে হরফটা আছে, এই হরফটা কোনো হরফের পূর্বে, কোনো হরফের পূর্বে যুক্ত হয় না, বরং হরফের কোথায় যুক্ত হয়? শেষে। হরফের শেষে যুক্ত হয়। মাশাআল্লাহ, হরফের শেষে আলিফটা যুক্ত হয়। হরফের শেষে আলিফটা যুক্ত হয়। তারপর আমরা দেখি দ্বিতীয় যে হরফটা আমাদের এখানে দেওয়া আছে, দাল। এই হরফটা কি বলে এটাকে? দাল। দাল। জি। দাল। দাল দীর্ঘ মাদ করে বা টান দিয়ে পড়তে হয়। তাহলে দেখেন, এখানে দালের যে বিষয়টা আছে, দালের পরে কোনো হরফ যোগ হয় না। দালের পরে, মানে দাল অক্ষরটার পরে কোনো হরফ যোগ হয় না। যেমন আমরা দেখছিলাম যে আলিফের পরে কোনো হরফ যোগ হয় না, বলে আলিফ সব হরফের পূর্বে। আলিফ, আলিফের পরে কোনো হরফ যোগ হয় না, আলিফের পূর্বে যোগ হয়। ঠিক দেখেন দালটাও, দালটাও দেখেন দালের পরে কোনো হরফ যোগ হয় না, বরং দালের আগে হরফ যোগ হয়। যেমন এখানে দেখেন দালের এখানে কি কোন কোন হরফ আছে দ্বিতীয় ঘরে? দাল এবং লাম লাম। দাল এবং লাম। এই যে প্রথমটা হচ্ছে দাল, দ্বিতীয়টা হচ্ছে লাম। লাম তাহলে দাল এবং লাম, তাহলে দাল এবং লাম কিন্তু যোগ হয়নি। দাল এবং লাম কি হয় নাই? যোগ হয় নাই। কেন? কারণ দালের পরে কোনো হরফ যোগ হয় না, দালের সাথে লেগে আসে না। দালের পরে হরফ থাকতে পারে, অন্য কোনো হরফ থাকতে পারে, কিন্তু সেটা একসাথে আসবে না, মানে লেগে লেগে আসবে না। যেমন পরের বাক্যটা আমরা দেখতেছি, যে তিনটা হরফ আছে, প্রথমটা কি? এই হরফটা কি? বা বা। বা দ্বিতীয়টা কি? দাল দাল দ্বিতীয়টা হচ্ছে দাল। দ্বিতীয়টা হচ্ছে কি? দাল। আর দাল দাল জি, তৃতীয়টা কি? 3 নম্বর হরফটা কি? র র তাহলে এখানে এখানে দেখেন, এই যে যেই বাক্যটাকে আমি, যে শব্দটাকে আমি মার্ক করছি, এখানে দেখেন দাল যে কালারটা করা আছে বেগুনি কালার, এটা কিন্তু মাঝখানে আছে। তার মানে দালের পূর্বে একটা হরফ যুক্ত হয়েছে, কিন্তু দালের পরে যে র আছে, এই রটা কিন্তু এটার সাথে একসাথে লেগে আসেনি। একসাথে কি লেগে আসছে? এরকম ভাবে লেগে আসছে? না। মানে মিলে আসে, যেটাকে বলে যৌগিক, না যেটা বলে, এরকম কিন্তু হয় নাই। তার মানে এটা মনে রাখতে হবে যে দাল যে অক্ষরটা আছে, দাল যে হরফটা আছে, এই দালের হরফের পরে, দালের হরফের পরে কোনো হরফ যোগ হয় না, একসাথে হয় না, বরং দালের আগে যোগ হয়। দাল হরফের আগে যোগ হয়। সেম, যেমন সেম আলিফ, আলিফের আগে আগে আলিফের পরে কোনো হরফ যোগ হয় না, বরং আলিফের আগেই কি হয়? হরফ যোগ হয়। বুঝতে পারছেন কি কথাটা? এটা হচ্ছে বিষয়। বুঝছি। আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা দরকার, এখানে দেখেন বা, দাল, র, দালের পরে কিন্তু একটা হরফ আছে। তো হরফ থাকা মানে এটা না যে দালের পরে কোন হরফ আসতে পারবে না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যৌগিক, মানে মিলে আসতে পারবে না। যেমন বা এবং দাল মিলে আসছে, এরকম দালের পরে কোন হরফ মিলে আসতে পারবে না, মানে একসাথে লেগে আসবে না। দালের পরে অনেক হরফ থাকতে পারে, যে কোনো হরফ থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু দালের পরে যে অক্ষরটা থাকবে সেটা দালের সাথে মিলে আসবে না। এটা একটা, এটা মনে রাখতে হবে। জি। তারপরে 3 নম্বর যে শব্দটা আছে, 3 নম্বর শব্দটা আমরা দেখি। 3 নম্বর শব্দের প্রথম হরফটা কি আছে? আমরা হরফগুলো চিনতে পারতেছি না, প্রথম হরফটা কি আমরা একটু বলবেন সবাই? প্রথম অক্ষরটা মিম মিম। জি, মিম। দ্বিতীয় হরফটা? র দ্বিতীয় হরফটা দ্বিতীয় হরফটা কি? মিম। র না, না, এটা র না, এটা হচ্ছে দাল। এটা হচ্ছে কি? এই দ্বিতীয় হরফটা যেটা আমি মার্ক করছি, দেখেন এটা হচ্ছে দাল। এটা হচ্ছে কি? দাল। এই যে দেখেন, এই যে আর একটা হরফ দেখেন, যেখানে আমি মার্ক করছি, দেখতে পারতেছেন কি? বা, মাঝখানেটা কি? র, পরেরটা হচ্ছে কফ। তাহলে দেখেন রর র আকৃতিটা এবং আপনার
এই যে এখানে দেখেন, এটা এটা যেটা আমরা দেখতেছিলাম আর কি, এই যে দালের আকৃতিটা কিন্তু ভিন্ন আছে, দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন? হুম হুম, র জি জি জি। আমরা যে বললাম র মাঝখানটা, এটা হচ্ছে ভুল। র না, এটা হচ্ছে দাল। দালটা দেখেন কেমন, দালটা কিন্তু নিচে আসে না। এই যে এক এক সিরিয়ালে যদি আমরা আহ, এই অক্ষরগুলোর নিচে যদি একটা করে দাগ টানি, তাহলে কিন্তু এই দালের মাথাটা নিচে আসবে না, সবগুলো উপরে। আর রটা কিন্তু ব্যতিক্রম, দেখেন যদি এরকম করে দাগ টানি, যেরকম করে দাগ টানি একটা, আমি দেখাই আপনাদেরকে, যদি এরকম একটা দাগ টানি, তাহলে কিন্তু দেখেন সবগুলো অক্ষর উপরে দাগেন। আর এখানে দেখেন যদি আমরা একটা সোজা দাগ টানি, এই যে বা যেখান থেকে শুরু হয়েছে এরকম, তাহলে দেখেন কফের অর্ধেক নিচে, র এর একদম তিন চার ভাগের তিন ভাগের নিচে এক ভাগ উপরে, আর বাটা পুরাটাই উপরে আর কি। বুঝতে পারছেন কি? হুম হুম, জি। তাহলে র এর আকৃতি এবং বায়ের দালের আকৃতি কিন্তু ভিন্ন। র এর আকৃতি এবং দালের আকৃতি কি ভিন্ন? দাল সম্পূর্ণ উপরে থাকবে, দাগের সম্পূর্ণ উপরে, এটা খেয়াল রাখতে হবে। তারপর প্রথম অক্ষরটা বা, মিম, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে দাল, তিন নম্বর অক্ষরটা কি? দাল। দাল, তিন নম্বর অক্ষরটা হচ্ছে দাল। এখানে বুঝাইছে মূলত যে দাল। দালের দালের পূর্বে যদি কোনো অক্ষর আছে, সেটা যদি যুক্ত করার মতো হয় তাহলে যুক্ত হবে, যেমন মিম, দাল। এবং দালের পূর্বে যদি এমন অক্ষর হয় যেটা যুক্ত করার মতো না, তাহলে সেটা যুক্ত হবে না। যেমন দাল আর দাল কখনো একসাথে লেগে আসে না। দাল, যেমন দালের পূর্বে দাল আসছে, এই দালটা কখনো একসাথে লেগে আসে না। বুঝতে পারছেন? এটা খেয়াল রাখতে হবে, দাল। এটা আপনি জি জি। যখন হরফ আমরা পড়তে থাকবো, মস্ক করতে থাকবো, তখন ইনশাল্লাহ এটা নজরে বারবার আসতে আসতে থাকলে আপনারা এটা বুঝতে পারবেন আর কি। তারপর অক্ষরটা হচ্ছে জাল। এটা কি? দাল। জাল, জি। তাহলে প্রথম অক্ষরটা কি এটা বলবেন? জাল। জি। দ্বিতীয় অক্ষরটা? দাল। দ্বিতীয়টা? র। জি। তাহলে এখানে খেয়াল করেন যে র। জাল আর রর আকৃতি কেমন। দাল আর জা তো একই রকম, কিন্তু রর আকৃতিটা কি আপনি খেয়াল করছেন? রর যে জি সুরত বা আকৃতি গঠনটা, আর জালের আকৃতিটা দেখেন কেমন। জাল একসাথে শেষ হয়ে গেছে, মানে অল্প একটুতে শেষ, কিন্তু রটা একটু বড়। যদি আমরা এখানে নিচে সমান দাগ দিই, তাহলে দেখবেন রটা অনেকটা নিচে নিচে আসছে আর কি। বুঝতে পারছেন? জি। তাহলে হুম, আপনাকে জি। তাহলে আপনাকে বুঝতে হবে যে সুকুন যেটা, সুকুন সামনে পড়বো আর কি। এই যে আমরা যেভাবে এলাকায় শিখাই আর কি, গ্রামগঞ্জে, যে মাছের কাঁটা, ইলিশ মাছের কাঁটার মতো যেটা, এটা হচ্ছে দাল। এটা হচ্ছে দাল এবং জাল, যদি ফোঁটা থাকে তাহলে জাল, না ফোঁটা থাকতে দাল। আর যেটা র, এটা মূলত ওই যে ধান কাটে যেই অস্ত্র দিয়ে কাস্তে না কি বলে, ওই টাইপের যেটা, এটা হচ্ছে র এবং ঝা, র এবং ঝা। জি। তারপরে শব্দটা আমরা দেখি, এই শব্দগুলোর প্রথম অক্ষরটা কি বলবেন একটু? এটা কি? হা। জি, হা। এটা হচ্ছে হা, 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 হা। দ্বিতীয় হা। অক্ষরটা? নু, না, জাল। হ্যাঁ, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে জাল। দ্বিতীয় অক্ষরটা কি? জাল। দাল। জি। দ্বিতীয় অক্ষরটা হচ্ছে জাল। জাল। দাল। আর শেষের অক্ষরটা হচ্ছে র। 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 এই তো মাশাআল্লাহ, চিনতে পারছেন। তাহলে হা, জাল, র। হা, জাল, র। এইভাবে পড়বেন, পড়াগুলো একটু মুখস্থ মুখস্থর মতোই করে নেবেন। এগুলো মুখস্থ যদি দরকার নেই, এগুলো মুখস্থ প্রয়োজন নেই, কিন্তু আপনি চোখ বুলালেই যেন বলতে পারেন এটা কোন অক্ষর, আপনাকে যেন চিন্তা না করতে হয়, চিন্তা ছাড়াই বলতে হবে আপনাকে। তাহলে আপনি কোরআন পড়তে অনেকটা আপনার জন্য সহজ হবে। আর যদি চিন্তা করে বলতে হয় তাহলে তো অসম্ভব। মনে রাখতে হবে কোরআন পড়া কিন্তু অতি সহজ। মাত্র 29টা অক্ষর দিয়ে পুরো কোরআনটাই লেখা, 29টা হরফ মাত্র। তো 29টা হরফের বিভিন্ন আকৃতি যদি আমরা দেখে নেই, বিভিন্ন আকৃতি যদি জেনে নেই, তাহলে তো কোরআন পড়া ইজিলি। কোনটা কোনটার সাথে মিলবে এটা তো আমরা সামনে জানবোই। হরফের আকৃতি গুলো যদি আগে জানেন, তাহলে আপনি হরফ চিনছেন, তার মানে আপনি পরের গুলো মিলাইতে পারবেন। এজন্য পড়ার সময় এভাবে পড়বেন, পড়বেন আর কি হবে, হা, হা, জাল, র। হাত দিয়ে ধরে ধরে একটু পড়লেন, হা, জাল, র। সঠিক উচ্চারণ করলেন, মাত করলেন, এভাবে আপনি পড়বেন। হাজাল র, হাজাল র, এভাবে পড়ার কোনো প্রয়োজন নেই। এভাবে পড়লে আপনার যেটা হবে, যে আপনি একাধিকবার পড়ার পরে ভুল উচ্চারণটা আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। ওই জন্য ভুল উচ্চারণ পরিহার করে শুদ্ধ উচ্চারণটাই আপনি বারবার পড়বেন, হা, দাল, র, হা, দাল, র। এভাবে পড়বেন আর কি। জি। এখানে এই শব্দগুলো বলেন আপনারা, এটা কি আছে, প্রথম অক্ষরটা কি? ওয়াও। ওয়াও। জি। দ্বিতীয় অক্ষরটা? খ। জি। তৃতীয় অক্ষরটা?
জাল জাল, মাশাআল্লাহ, এটা বুঝতে পারছেন দেখা যায়। তাহলে দেখেন জালের পূর্বে অক্ষর যোগ হয়েছে, জালের পরে যোগ হয় না। আরেকটা বিষয়, ওয়াও, ওয়াও এর পরে কি হয় নাই, কোন অক্ষর যোগ হয় না। এখানে খেয়াল রাখেন যে ওয়াও এর পরে কোন অক্ষর মিলিত আসে না, একসাথে যোগ হয় না, বরং ওয়াও এর পূর্বে অক্ষর যোগ হয়। সেটা আমরা সামনে দেখবো আর কিছু। তারপরে দেখি এই অক্ষরটা কি, র র, মাশাআল্লাহ, সুন্দর। তারপরের অক্ষরটা কি, তারপরে যে শব্দটা আছে এই অক্ষরটা কি, প্রথম অক্ষরটা কি? র বা জি, র, বা, র, বা বা, বা জি। তারপরটা কি? বা বা, র মাশাআল্লাহ, জি। সবাই বলেন, একসাথে বলেন, কফ কফ। তাহলে বা র জি, কফ জি। মাঝখানেটা হচ্ছে র। খেয়াল করেন, দেখেন রটা কিন্তু ডালের মতো না। এই যে আমরা উপরে যে এই যে জাল দেখলাম, এই যে জাল, এই যে জাল, এই যে জাল, এই যে জাল, দাল দাল তো একই আকৃতির। দেখেন জাল, ডাল, দাল কি আকৃতির, র কেমন আকৃতির, ভিন্ন আকৃতির কিন্তু। বুঝতে পারছেন? রটা একটু চিকন টাইপের, একটু নিচের দিকে আসে আর কি বেশি। আর ডালটা একটু মোটা, একটু ছোট হয়ে আসে আর কি। এটা খেয়াল রাখতে হবে। দেখেন তারপরের অক্ষরগুলো বলেন, এটাতে কি কি আছে, একসাথে বলেন সবাই। আলিফ না, এটা আলিফ, এটা টান হবে না আলিফ তো। না, এটা টান হবে না, আলিফ, এটা দ্রুত। আলিফ হ্যাঁ, আলিফ, আলিফ জি। আলিফ তারপরটা, জিম খ না না, এটা হচ্ছে জিম, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে কি, জিম জিম। আমরা এখানে দেখি একটু জিম জি। জিম তারপরটা কি, র র, সুন্দর, মাশাল্লাহ, চিনতে পারছেন। এখানে খেয়াল করেন একটা, যে আমাদের যেটা সবচেয়ে পেস লাগে বা মাথায় একটু ইয়ে চলে, সেটা জিম না খ বলবো আর কি। এই বাক্যটা আপনারা দেখেন, এই তিনটা অক্ষর দেখেন। প্রথমটা হচ্ছে কি, ওয়াও, প্রথমটা কি, ওয়াও ওয়াও ওয়াও। দ্বিতীয়টা কি, খ খ খ। তৃতীয়টা কি, জিম না, জাল জাল। তৃতীয়টা কি, জাল। জাল এই যে জাল সবুজে মার্ক এটা। তাহলে এখন এটা দেখেন যে খ এবং জিম, এই যে এই দুটো অক্ষর দেখেন, আমি মার্ক করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। এই যে খ এবং জিম, এই দুটো অক্ষর দেখেন, কি পার্থক্য এখানে বলেন দেখি আপনারা। এই দুটো অক্ষর যেটা মার্ক করছি আমি, উপরে হচ্ছে খ, নিচে হচ্ছে জিম, কি পার্থক্য এখানে? নত তার পার্থক্য নত জি, জি, মাশাআল্লাহ, এখানে হচ্ছে নোক্তার পার্থক্য মূলত। একটা দেখেন, জিম এবং খ আকৃতি কিন্তু একই, মানে লেখার ক্যাটাগরি কিন্তু একই, কিন্তু নিচে র হয়েছে দেখে এখানে একটু ফাঁক দেখা যাইতেছে, ওখানে দাল হয়েছে দেখে একটু মিলে আসছে আর কি। এটা কোনো সমস্যা না, কিন্তু মূলত এখানে পার্থক্য হচ্ছে নোক্তা, পার্থক্য হচ্ছে কি, নোক্তা বা ফোঁটা। আমি ওই যে, নত জি, শুরুতে যেদিন পড়াই হরফগুলো সেদিনে বলেছিলাম, আবারও দেখেন, খেয়াল করেন, যেটা জিম হবে সেটার ফোঁটা নিচে হতে পারে, মাঝখানে হতে পারে, নিচে হতে পারে, কোথায় হতে পারে, নিচে অথবা মাঝখানে মাঝখানে মাঝখানে। খেয়াল রাখবেন, মাঝখানে নিচে অথবা মাঝখানে। আর যেটা খ, সেটার ফোঁটা কখনোই নিচে হবে না, সেটার ফোঁটা সর্বদাই উপরে হবে। সর্বদাই কি হবে, উপরে 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 হবে হবে। জি, এটা মনে রাখতে হবে, জিম কোথায় হয়, নিচে অথবা মাঝখানে। ফোঁটাটা নিচে অথবা মাঝখানে জিম, আর উপরে যদি হয় তাহলে খ। তাহলে আমরা শুরুর অক্ষরটা একটু দেখি আর কি। যেই দেখেন জিমটা, এই যে জিমটা, এটা দেখেন, এটা কোথায় আছে, নোক্তা মাঝখানে। এই নোক্তাটা যদি নিচে দেওয়া হয়, এখানে দেওয়া হয়, তাহলে এটা কি হবে, এটা কি হবে, জিম থাকবে নাকি এটা খ হবে? খ হবে না, এটা জিমেই থাকবে। কারণ নিচে ফুটা হলে আমরা কি বললাম, জিম। নিচে ফুটা হলে কি জিম হবে, জি। যদি মাঝখানে হয় তাহলে তো জিম, জিম নিচে যদি হয়, নিচে যদি ফুটা হয় তাহলেও জিম, নিচে যদি ফুটা হয় তাহলেও জিম জিম জিম। আর যদি উপরে ফুটা হয় তাহলে সর্বদাই কি বলবো, খ খ। খ এই যে দেখেন, উপরে ফুটা হলে সর্বদাই খ। এখন বলেন যে আমি যদি এই অক্ষরটা, এই যে এই অক্ষরটা যেটা মার করতেছি, দেখেন এই যে এটা, এটা হচ্ছে কি অক্ষর, হা হা। এটা হচ্ছে হা, সুন্দর করে উচ্চারণ। এখন যদি আমি এটার উপরে ফুটা দিই, এটা কি হবে, খ খ খ, সুন্দর। এখন যদি আমি এটা নিচে ফুটা দিই কি হবে, জিম জিম জিম। এখন যদি মাঝখানে ফুটা দিই তাহলে কি হবে, জিম জিম জিম, জি। তাহলে নিচে এবং মাঝখানে যদি ফোঁটা থাকে তাহলে এটা হচ্ছে জিম, আর যদি উপরে ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে খ, আর যদি ফোঁটা ছাড়া হয় তাহলে এটা হচ্ছে হা। তাহলে এটা হচ্ছে হা, মনে রাখবেন। হ্যাঁ
হ্যাঁ, আমরা পার্থক্যটা বুঝতে পারছি আর কি, জিম এবং খর পার্থক্যটা। যাক, মাশাল্লাহ, এটা একটা খেয়াল করবেন যে আলিফ জিম র, আলিফ জিম র, আলিফ জিম র, এভাবে পড়বেন। তারপর অক্ষরটা, জি, এই অক্ষরটা কি? যা যা, এটা নরম না, এটা একটু শক্ত করে, যা, 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 এভাবে শক্ত করে, যা যা। জি। যা হ্যাঁ, তাহলে পরের যা পরে যে তিনটা অক্ষর আছে এগুলো বলেন কি কি। একটা প্রথমটা কি, দ্বিতীয়টা কি, যা এভাবে বলতে থাকেন। যা, আলিফ র আলিফ, র, জি, র যা, আলিফ, র, যা, আলিফ আলিফ, র। তাহলে এখানে র দেখেন র, যার পরে কিন্তু কোনো অক্ষর যুক্ত হওয়ার সুযোগ নেই। যার পরে কি অক্ষর যুক্ত হয়েছে এখানে, মানে মিলে আসছে, না আসে নাই না, কিন্তু, এটা খেয়াল রাখবেন। তাহলে যার পরে কি নাই, অক্ষর যুক্ত হওয়ার সুযোগ নেই। তারপরে দেখেন যার পূর্বে অক্ষর যুক্ত হয়েছে, যার যার কি হয়েছে, পূর্বে অক্ষর যুক্ত হয়েছে। তাহলে দেখেন প্রথম অক্ষরটা কি, অক্ষর আছে। তা, তা। তারপরের অক্ষরটা কি, যা যা, যা। তারপরটা কি, র, র র। জি, মাশাআল্লাহ। তারপর ইয়েটা বলেন, এই তিনটা অক্ষর বলেন। জিম, জিম জি, র, র জি, যা, যা ঝা, জিম, র, যা। মাশাআল্লাহ, সুন্দর অক্ষর। যা, এখানে মূলত অক্ষর আপনি চিনতে পারতেছেন কিনা, বিভিন্ন আকৃতি আসার কারণে আপনি কি মনে করতেছেন অন্য অক্ষর কিনা, এটা হচ্ছে মূলত পাঠের উদ্দেশ্য। যদি আমরা অক্ষর চিনতে পারি, এই পাঠটা আমাদের মাশাআল্লাহ হয়ে গেছে আর কি। কিন্তু ভালো করে চিনতে হবে যেন সামনে যে আমাদের পিছনের পড়ার দিকে তাকাইতে না হয়। জি। তারপরে দেখেন এটা কি, ওয়াও, ওয়াও জি। তারপরে বলেন এখানে কি কি অক্ষর আছে। ওয়াও, হ্যাঁ, আলিফ, আলিফ ওয়াও। বা জি, ওয়াও এর পরে কি আলিফ অক্ষর, আলিফ। দাল তারপরে, দাল, দাল জি, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরেরটা বলেন, তারপরে কি কি অক্ষর আছে এটাতে কি। তা, তা ওয়াও, তা বা, ওয়াও জি, বা মাশাআল্লাহ, সুন্দর চিনতে পারছেন। তারপর এখানে বলেন, লাম, জি, লাম ওয়াও, ওয়াও মাশাআল্লাহ। তাহলে লাম এবং ওয়াও, যেটা শুরুতে বলছিলাম যে ওয়াও এর পরে কোনো অক্ষর যুক্ত কখনোই হবে না, বরং ওয়াও এর পূর্বে অক্ষর যুক্ত হওয়ার সুযোগ আছে। ওয়াও এর পরে যেমন আমরা দেখলাম আলিফ আছে, দাল আছে, এখানে কিন্তু যুক্ত হয় না, একসাথে লেগে আসে না। কিন্তু ওয়াও এর পূর্বে অক্ষর যুক্ত হয়, যেমন এখানে লাম, এখানে তা যুক্ত হয়েছে। জি। তাহলে আমরা এখানে দেখি, এখানে হিডিংটা দেখি, এমন কিছু হরফ রয়েছে যা অন্য হরফের পূর্বে ও পরে যুক্ত হয়, শব্দের শুরুতে, মাঝে ও শেষে হতে পারে। শব্দের শুরুতে, মাঝে এবং শেষে হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম যে শব্দের শুরুতে কিন্তু আপনার ওয়াও, শব্দের শুরুতে কিন্তু আলিফ যোগ হয় না, আলিফ যুক্ত হয়, আলিফ যুক্ত হয় না, মানে আলিফ একসাথে মিলে আসে না। যেমন এখানে লাম আলিফ তা, এখানে কিন্তু আলিফ লাম তা হয়নি, মানে আলিফ লামের সাথে মিলে আসেনি। এর ব্যতিক্রম কিছু হরফ আছে যেগুলো শব্দের শুরুতেও মিলে আসে, মাঝখানে আসলেও মিলে আসতে পারে, শেষে আসলেও মিলে আসতে পারে। কিন্তু ব্যতিক্রম এর বিপরীত কিছু হরফ যেগুলো আমরা দেখলাম যে ওয়াও, এটা শুরুতে আসলে মিলিতে আসে না, তার মাঝখানে আসলে মিলিত আসে। তারপরে যেমন ঝা দেখলাম, এটা শুরুতে আসলে অন্য হরফের সাথে মেলে না, মাঝখানে যদি হয় তাহলে মিলে আসে। র দেখলাম, এটা শুরুতে আসলে মেলে না, মাঝখানে আসলে মেলে, এই এরকম। এখন ব্যতিক্রম হরফ হচ্ছে যেমন কিছু হরফ যেগুলা শুরুতে আসলেও মিলবে, মাঝখানে আসলেও মিলবে, শেষে আসলেও মিলবে আর কি। যেমন দেখেন এই অক্ষরটা কি, ফা, ফা। এটা হচ্ছে ফা, আপনার দাঁত এবং ঠোঁটের নিচের ঠোঁটের মাথাটার সাথে লাগিয়ে দেবেন, ফা। এটা হচ্ছে ফা। তারপরে ফা, এখানে কি কি অক্ষর আছে, ফা লাম না এখানে কি কি অক্ষর আছে বলেন। ফা ফা, আলিফ আলিফ, জি, ফা এবং আলিফ। এখানে আলিফ কিভাবে বুঝলেন এবং লাম কেন হলো না, এটা উত্তরটা আমি বলে দিই। খেয়াল করেন, এখানে আলিফ কেন হলো, লাম কেন হলো না। মূলত যদি লাম যুক্ত হয় কোনো শেষে আর কি, কোনো বাক্যের শেষে যদি লাম যুক্ত হয়, তাহলে লামটা এভাবে লিখতে হয়, এরকম আলিফ দেওয়ার, এরকম টান দেওয়ার পর এভাবে দিতে হয় লামটা। আমরা যেরকম লাম পড়ে আসছি উপরে, বুঝতে পারছেন, এই যে এভাবে লিখতে হয় লামটা। জি যদি কোনো শব্দের শেষে লাম যুক্ত হয়, তাহলে লামটা এভাবে লিখতে হয়। আর যদি শব্দের মাঝখানে লাম আসে,
তখন এভাবেই থাকে, মানে এই যে একটা টান দিলে লাম, যেমন মনে করেন এটা এখানে আসলো ফা লাম কফ, ফা লাম কফ। এখন যদি এটা লাম হতো তাহলে লামের পরে কোনো অক্ষর এটার সাথে যুক্ত হতো, এটা লাম না, এই জন্য এটার পরে কোনো অক্ষর যুক্ত হয় নাই। কারণ আমরা জানি যে আলিফের পরে কোনো অক্ষর যুক্ত হয় না, আলিফের পরে কোনো অক্ষর যুক্ত যুক্ত হয় যুক্ত না। হয় না। হয় না। তাহলে আলিফের পরে যেহেতু অক্ষর নাই, তার মানে এটা আলিফ, এটা লাম না। আর লাম হলে তো বললাম যে এইভাবে আসতো, অথবা যদি লাম মাঝখানে আসতো কোনো শব্দের, তাহলে তারপরে একটা অক্ষর থাকতো, ধরেন ওয়াও থাকতো অথবা কফ থাকতো বা যেটা থাক সেটা থাকতো আর কি। তাহলে এটা কি অক্ষর দুইটা? ফা আলিফ। ফা আলিফ। আলিফ। জি। আমি এই বিষয়গুলো এগুলো পড়ানোর প্রয়োজন ছিল আপনাদের সবাইকে, কিন্তু আপনারা যেহেতু চিনতে পারতেছেন এই জন্য আর পড়াইতেছেন, আপনাদের থেকে শুনে শুনে যাইতেছে আর কি। এগুলো আমি সামনে যখন সামনে ক্লাসে আগামী ক্লাসে ইনশাল্লাহ যদি মার্ক করে দিই এখানে কি কি অক্ষর আছে, আপনি যেন নির্দ্বিধায় বলতে পারেন যেখানে কি কি অক্ষর, চিন্তা করা ছাড়াই, কোন রকম চিন্তা করা যাবে না। এবং পিছনের পরে দেখাও যাবে না, পিছনের পরে দেখা ছাড়া চিন্তা করা ছাড়াই বলতে হবে। জি, এখানে কি কি অক্ষর আছে? জিম জি, ফা ফা। এখানে মূলত ফাটা আগে আছে, জিমটা পরে আছে। জিম ফাটা আগে আছে, জিমটা পরে আছে, মূলত এমন ছিল বাক্যটা আর কি। এই যে ফা, এই যে কম্পিউটার মাউস ফা দিয়ে লিখতেছি তো, হ্যাঁ, জিম ফাটা মূলত আগে, জিমটা মূলত কি পরে। ফাটা মূলত আগে, জিমটা পরে। জি, তাহলে আগে আমরা বলবো পরে। ফা, আগে কি বলবো? ফা। ফা, তারপরে কি? জিম, ফায়ের পরে জিম জিম। জি, তারপরে হচ্ছে, তারপরে জিম কি অক্ষর আছে? ফা জি, বলেন, দ্বিতীয়টা বলতে থাকেন কি কি অক্ষর আছে। ফা ইয়া জি, জি, প্রথমটা হচ্ছে ফা, দ্বিতীয়টা হচ্ছে ফা, 3 নম্বরটা হচ্ছে কি? ইয়া। তিন ইয়া নম্বরটা হচ্ছে ইয়া। ফা, ফা, ইয়া, ফা, ফা, ইয়া। জি। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে ফাটা দেখেন একটা একটা শব্দের শুরুতেও আছে, ফাটা দেখেন একটা শব্দের মাঝখানেও আসতে পারে, ফাটা দেখেন একটা শব্দের শেষেও মিলিত ভাবে আসতে পারে। আসতে তো সব অক্ষরই পারে, যে কোনো অক্ষর যে কোনো জায়গায় আসতে পারে, কিন্তু মিলিত আকারে ফাটা দেখেন সব জায়গায় আসতে পারে, শুরুতে মাঝখানে শেষে, শুরুতে মাঝখানে শেষে। জি। আর আরেকটা বিষয় দেখেন, ফা আমরা পড়ছিলাম এই যে এটা হচ্ছে ফা মূলত, তাহলে ফার আকৃতি গুলো এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে, দেখছেন? এটা কি খেয়াল করছেন? এটা কি বুঝতে পারছেন আমার জি কথাটা, যে ফার আকৃতিটা গঠনটা দেখেন, জি জি যখন ফাটা এখানে আসে কেমন হয়েছে, যখন ফাটা এখানে আসে তখন এক এটার কাছাকাছি আর কি, যখন ফাটা মাঝখানে আসছে তখন আরেক রকম হয়ে গেছে, যখন ফাটা শেষে আসছে তখন দেখেন আরেক রকম হয়ে গেছে, একদম শুরুর ফাটার মতো। তাহলে ফার গঠন গুলো এখান থেকে আপনাকে শিখাইতেছে যে ফা কি রকম হতে পারে, আপনি ফাটা চিনতে পারছেন কিনা। আমরা যে ফাটা মেইন ফাটা পড়ছি ওটার সাথে কিছুটা মিল থাকবে, আড়াইশো টাকার কত আপনি চিনতে পারছেন কিনা। জি, তারপর অক্ষরটা কি এটা বলুন, এই অক্ষরটা কি কাফ একটু বলুন। এটা এটা আফ কাফ না, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কি? কফ একটু মোটা করে, একটু কফ একটু মোটা করে, ক, ক, কফ, কফ কফ। জি। কফ তাহলে কফের আকৃতিগুলা কফ এই বক্সে আমাদেরকে কফের যে আকৃতিগুলো আছে সেগুলো শিখাবে, এবং কফ কোথায় কোথায় আসলে কিরকম হতে পারে সেগুলো শিখাবে। পুরা কোরআনে আপনি এভাবে কফকে দেখতে পারবেন। একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনি যেভাবে ফাঁকে দেখতে পারতেছেন পুরা কোরআনে ফাঁকে এভাবে দেখতে হবে, এর ব্যতিক্রম আর কোনো জায়গায় দেখতে পারবেন না। যদি শুরুতে আসে কেমন হবে, মাঝখানে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, সেম কফকেও আপনি এভাবে দেখতে পারবেন, এই আকৃতিতে দেখতে পারবেন। তাহলে দেখেন কফ শুরুতে আসার কারণে কিরকম হয়েছে। আমরা শুরুতে যে কফটা পড়ছি, মানে মেন যে কফটা আমরা 29টা হরফে পড়ছি, সেটা কেমন ছিল? এই যে দেখেন এটা একটা কেমন একটা গোল আকৃতির একটা ছিল, মাঝখানে একটু গ্যাপ ছিল আর কি। কিন্তু যখন কফটা একটা হরফের সাথে মিলে আসলো তখন দেখেন কেমন হয়ে গেছে, সেম ফার মতো, ফার মতো হয় নাই? জি জি, ফার মতো হয়েছে আর কি। শুধু এখানে কিন্তু উপরে দুই দেখেন, নোটটা। হ্যাঁ উপরে শুধু 2 নক্তা, এখানে কিন্তু এই যে এরকম একটা লম্বা, এরকম একটা গোল, এরকম একটা ছিল রাউন্ড একটা যে শেপ ছিল, এটা কিন্তু আর নাই, এটা কিন্তু চলে গেছে। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে যে গোল হলেই ফা হবে, গোল হলেই কফ হবে, লম্বা হলেই ফা হবে, এরকম বিষয়টা না। তাহলে ফা কফটা যদি মিলে আসে তাহলে এরকম হতে পারে, এই যে এরকম। এখানে কফ আর কি হরফ আছে? আলিফ কফ এবং আলিফ, কফ এবং মাশাআল্লাহ। তাহলে এই বাক্যটাতে দেখেন, এটাতে কি কি অক্ষর আছে বলেন দেখি।
কফ জি হা কফ এবং হা, কফ এবং হা হা। তাহলে এখানে দেখেন, এখানে কফের আকৃতিটা হা কেমন? এখানে এখানে তো একটু তাও কিছু ছিল, এই যে একটু একটু দেখা যাইতেছে এখানে। এখানে দেখেন কফের কিছুই নেই, শুধু একটা গোল চিহ্ন দিয়ে শেষ করে দিয়েছে, উপরে দুই নুক্তা দিয়েছে। এটা কি? কফ। এটা হচ্ছে কি? কফ কফ। তাহলে দেখেন, এখানে গোল চিহ্ন দিয়ে কিন্তু কফ শেষ করে দিছে কফ। গোল চিহ্ন দিয়ে কি করে দিয়েছে? শেষ করে দিছে কফ। আর এটা হচ্ছে দ্বিতীয়, 3 নম্বর। আহ, এই 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 শব্দটা দেখেন আপনারা, এখানে দেখেন প্রথম অক্ষরটা কি আছে? বা বা যে দ্বিতীয়টা, কফ শেষেরটা কফ কফ ইয়া ইয়া। ইয়া মাশাআল্লাহ, চিনতে পারতেছেন। তাহলে প্রথমটা হচ্ছে বা, দ্বিতীয়টা হচ্ছে কফ, তৃতীয়টা হচ্ছে ইয়া। তাহলে দেখেন, এই যে প্রথমে কফটা পড়ছিলাম, এই কফের সাথে কি এখানে আকৃতিগত কোনো মিল আছে? মানে ধরুন জি না 95% মিল নাই, 5% মিল আছে। যে এই যে শুরুর যে এই গোলের মাথাটা, এই গোল মাথাটা শুধু এখানে আছে। বুঝতে পারছেন? তারপরে পুরা শেপটাকে জি চেঞ্জ জি করে দিচ্ছে, পুরা শেপটা চেঞ্জ। তাহলে দেখেন, কফ এভাবে যদি আসে, মাঝখানে আসে, তাহলে কিভাবে আসবে সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে দেখাইলো আর কি। এগুলো আপনারা তো আমরা বলতে পারি যে এগুলো তো মনে থাকবে না, বা কিভাবে কোন আকৃতির, এগুলো মনে করা তো খুব কঠিন না। বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যখন পড়তে থাকবেন, যে কফ, কফ আলিফ, কফ হা, বা, কফ ইয়া, নুন, কফ, তখন আপনার অটোমেটিকলি এটা দেখা মাত্র আপনি বুঝতে পারেন এটা হচ্ছে কফ। এটা পড়তে হবে আপনাকে। আর আপনি যদি মনে করেন যে না, আমি আকৃতিটা মনে রাখবো, মুখস্থ রাখবো, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে মারাত্মক কঠিন। কারণ 29টা অক্ষরে দেখা যাবে একটারে 4টা আকৃতি হতে পারে, আরো তো আকৃতি হতে পারে। তাহলে একটা হরফের যদি 4টা আকৃতি হয়, 29 গুণ 4 অনেক আকৃতি হয়ে যাবে। এতগুলো আকৃতি তো মুখস্থ করা সম্ভব না। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি জি তাহলে এতগুলো আকৃতি মুখস্থ করা সম্ভব না, অনেক কঠিন। আর যেটা সহজ সেটা হচ্ছে, যেটা সবাই শিখে যেভাবে, আমরাও যেভাবে শিখছি, সেটা হচ্ছে যে আপনি পড়বেন এবং দেখবেন, পড়বেন এবং দেখবেন, দেখে দেখে পড়বেন। তখন দেখা যায় আপনার আকৃতিটা জেনে অটোমেটিকলি চলে আসবে ইনশাল্লাহ। তারপরে শেষের অক্ষরগুলো বলেন, শেষের অক্ষরগুলো কি? নুন জি। কফ এখানেও দেখেন, শেষে যখন আসছে কফের নুন আকৃতি, কফের কফ আকৃতি কফের আকৃতি কিন্তু সেম একই রকম আছে, কিন্তু নুনটা দেখেন। নুন এখান থেকে শিখে নেন যে নুনটা কিন্তু আমরা পড়ছিলাম, নুনটা কিন্তু গোল। গোল না নুনটা? আমরা যে মেন নুন পড়ছিলাম, এরকম রাউন্ড শেপ একটা আছে, জি রাউন্ড শেপ আছে না? কিন্তু এখানে দেখেন নুনটা যখন শুরুতে আসছে, তখন দেখেন জি নুনের কোনো রাউন্ড টাউন কিছু নেই। একটা বা, তা, সা, যেরকম লেখা হয় ওরকমই সেম লেখছে, উপরে এক নোকটা দিচ্ছে। তাহলে আপনি দেখেন বা, তা, সা, এখানে কিন্তু কোনো হরফ নাই। এই যে বা, শুরুতে যে আমরা এখানে যে অক্ষরগুলো আছে, নেটের সমস্যার কারণে, এই যে এখানে যে অক্ষরগুলো আছে দেখেন, এই যে বা, তা, সা, এখানে কিন্তু এমন কোন অক্ষর নাই যেটার উপরে এক নোক্তা আছে। আছে এখানে 3টা অক্ষরের, 3টা অক্ষরে কিন্তু কোনোটাই নাই যেটার উপরে এক নোক্তা আছে। তাহলে যদি উপরে এক নোক্তা হয়, তাহলে নুন আপনাকে বলতে হবে। উপরে এক নোক্তা হলে কি বলতে হবে? নুন। বুঝতে পারছেন কি? জি 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 জি। তাহলে নুনের শেপটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। উপরে নত তুলে কোথায় গেল পড়াটা? এই যে, এই যে আমাদের এখানে ছিল নুন এবং কফ, নুন এবং কফ। জি, তারপর অক্ষরগুলো বলেন। এটা কি? বা জি। বা জি। বা আলিফ জি, বা আলিফ। বা লাম না, কিন্তু এটা কেন লাম না? কারণ বা যদি লাম শেষে আসে, তাহলে আমরা শিখছি আলিফ এভাবে হবে। তাহলে বা এবং কি? আলিফ। জি, তারপরে অক্ষরটা বলেন। বা জি, জিম এটা হচ্ছে বা এবং জিম, বা এবং বা জিম। তাহলে দেখেন বাটা কিভাবে লিখছে দেখছেন? জিম প্রথম এই বার সাথে এইবার কোনো আকৃতিগত মিল আছে কি দেখেন তো? এই যে এই বাটা, এই যে কালারিং বাটা, কোনো মিল আছে? কোনো মিল নেই। বুঝতে পারছেন? এটা দেখেন কোনো মিল নেই। তারপর অক্ষরটা কি? এটা কি বলেন তো? বা ইয়া বা এবং ইয়া, বা এবং ইয়া। তাহলে দেখেন এই বাটার সাথে কিন্তু কোনো মিল নেই, আছে কি এই বাটার সাথে? এই যে এই বা এবং এই বা, কোনো মিল আছে? দেখেন তো, শুধু একটা মাথা। প্রথম বাটা হচ্ছে একটা কত বড় একটা লম্বা বা আমরা বললাম, কিন্তু আইসা দেখলাম এখানে, এই যে দেখেন একটা মাথা দিয়ে দিচ্ছে, এটাও নাকি বা। এটা হচ্ছে বা। এটা আপনাকে যখন পড়বেন আপনি, তখন আপনি বুঝতে পারবেন।
যেটা হচ্ছে বা 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 ইয়া, তারপর হচ্ছে ফা বা ফা বা ফা বা। তাহলে দেখেন ফা লম্বা ছিল, বা এখানে ছোট হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। জি, তারপরে দেখি। জি, 10 পৃষ্ঠা দেখেন পর্যন্ত একটু। ইনশাল্লাহ আমরা দেখি একটু। আমি আপনাদেরকে বলে দিচ্ছি 10 পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকে শেষ করে দেবো আর কি। দেখেন, এটা কঠিন কিছু না, একদম সহজ আর কি। ফা বা আমরা বললাম, তারপর দেখেন এই পৃষ্ঠাটা দেখেন, আমি বলে দিতেছি, আপনারা একটু শুনেন। এটা সামনের ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলবেন আর কি। কিন্তু অক্ষরগুলো আপনারা বুঝতে পারতেছেন, বলতে পারতেছেন। তা, তা, আলিফ, তা, হা, তা, আ সিন, কফ, সিন তা। দেখেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন আর কি। যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন। তারপরে সা, জি সা, সা, আলিফ, আ সা, আলিফ জিম, সা জিম নুন, নুন সা, সা লাম। এই দেখেন লাম এখানে কিন্তু চলে আসে, দেখেন এই লামটা বললাম যেটা, যে যদি শব্দের শেষে লাম আসে তাহলে কিন্তু দেখেন ওই যে লামের মেন শেপ যেটা ওরকম আসবে। আর এটা দেখেন, এটাকে আমরা অনেক সময় আলিফ বলতে পারি ভুল করে। এটা কিন্তু আলিফ না, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে লাম। লাম না, এটা হচ্ছে আলিফ। এটাকে কিন্তু আমরা লাম বলতে পারি। এটা লাম হবে না, কারণ শেষে আসলে লামের শেপটা সেম এরকম হবে। বুঝতে পারছেন কি? এই যে নুন, জি সা, লাম। হচ্ছে কফ, সা, কফ, সা, এভাবে পড়বেন পড়াগুলো। তারপরে নুন, নুন, আলিফ, নুন। এটা কি জিম না খ? খ খ। জি, এটা হচ্ছে খ, কারণ উপরে নোক্তা। খ। তারপর হচ্ছে নুন, ইয়া, তা, ইয়া, নুন। ইয়া নুন জি, এখানে দেখেন, এই যেটা মার্ক করলাম এখানে দেখেন, এখানে দেখেন নুনটা কিন্তু দেখেন সেম বার মতো আসছে, আসছে না? জি এই যে এখানে, উপরে কিন্তু নকটা এটা শুধু। উপরে এই যে নকটা এই যে এখানে দেখলাম আমরা, দেখেন এই যে সেম বার মতো একেবারে ডিজাইনটা হুবহু বা। কিন্তু দেখেন একটা উপরে নোকটা, একটা নিচে নোকটা, বাস শেষ। আর কোনো শেপ নাই। কিন্তু আসলে নুন, মেন নুন যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম একটা গোল রাউন্ড শেপ, একটা লম্বা শেপ। এগুলো যখন আপনি মিলিয়ে পড়বেন তখন এই শেপ গুলো আর থাকবে না, এগুলো উধাও হয়ে যায়। মিলাই পড়লে অক্ষরগুলো ভিন্ন ভিন্ন আকৃতিতে আসে। এই, তারপর হচ্ছে ইয়া, 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 আলিফ, ইয়া, হা, নুন, ইয়া, লাম, ইয়া, ইয়া। তাহলে দেখেন এখানে এই যে এই বাক্যটাতে দেখেন, এই শব্দটাতে দেখেন যে ইয়া যেটা, এটা কিন্তু বার মতো সেম শেপ। এটা হচ্ছে দুইটা নোক্তা নিচে, আর ওটা হচ্ছে নিচে এক নোক্তা। নুনের মতো দেখেন, উপরে এক নোক্তা, নিচে দুই নোক্তা, বা নুন ইয়া, পার্থক্য হচ্ছে এটাই। তাহলে ইয়ার মেন শেপ হচ্ছে এটা। আর পরিবর্তন যখন হরফের সাথে মিলে আসবে তখন এরকম শেপ ধারণ করে। নিচে নোক্তা দুই নোক্তা হলে ইয়া, নিচে দুই নোক্তা হলে ইয়া। খেয়াল রাখতে পারেন। জি। ইয়া তারপর হচ্ছে ইয়া আরেকটা ইয়া সাধারণত আমরা লিখি আর কি, এটা হচ্ছে মাঝহুলের উচ্চারণের ইয়া। কিন্তু কোরআন পড়তে সাধারণত এই ইয়াটা আসে না। এই যে এই ইয়াটা, বুঝতে পারছেন? জি আহ, এই ইয়াটা সাধারণত মাঝহুলের উচ্চারণে আসে। এটা একটু আরবি ব্যাকরণের পড়া আর কি। কিন্তু এই ইয়াটা সাধারণত কোরআন পড়তে তেমন ব্যবহৃত হয় না, শুধু এক জায়গায় কোরআনে ব্যবহৃত হচ্ছে। সেটা আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন আর কি। এটাও একটা ইয়া আর কি, মনে রাখেন এটাও একটা কি ইয়া। এটাও একটা কি ইয়া। ইয়া কফ, ইয়া লা। এটা কি কফের পরে, এটা কি? লাম এটা আলিফ। হ্যাঁ, এই যে এটা একটা বেশ কম। আলিফ, কিন্তু আলিফের আমরা বলছি যে আলিফের পরে কোনো অক্ষর যুক্ত হয় না। তাহলে যদি এটা আলিফ হয় তাহলে আলিফের পরে যে ইয়া যুক্ত হয়েছে এটা কি হবে? না, না, এটা লাম এটা হচ্ছে লাম হবে। এটা কি হবে? লাম হবে। এটা আমি বলতেছিলাম আপনাদের আগে যে দেখেন, এই যে আলিফটা আছে এখানে, এই যে ইয়ার পরে যে আলিফটা আছে, এই আলিফের পরে কিন্তু কোনো অক্ষর যুক্ত হবে না। আলিফের পরে যদি কোনো অক্ষর আসে সেটা আসুক, কিন্তু একসাথে মিলিত আসবে না। আর সেম লামের পরে যদি অক্ষর আসে কোনো যুক্ত, তাহলে লামটা আলিফের মতো একটা লম্বা টানের শেপ হবে। কিন্তু লামের এটার আগেও কোনো অক্ষর থাকবে, এটার পরেও কোনো অক্ষর থাকবে। বুঝতে পারছেন কি কথাটা? জি। এটা জি এটা যদি আলিফ হয় তাহলে আলিফের পরে কোনো অক্ষর যুক্ত হবে না, এটাই মনে রাখবেন জাস্ট। আর যদি আলিফ না হয় তাহলে লাম হবে, আলিফ না হয় লাম। তারপরে এটা এটা কি সদ? এটা হচ্ছে লাম, আলিফ না, এটা হচ্ছে ইয়া। তারপর হচ্ছে বা, লাম, ইয়া।
আইন, লাম ইয়া, আইন, লাম, লাম লাম ইয়া, জি। ইয়া, তারপর আমরা দেখি তারপরের পৃষ্ঠা, একই এই তিনটা দুইটা লাইন একই। নুন, বা, লাম, নুন, তা, নুন, ইয়া, বা, তা, বা, নুন, বা, ইয়া, লাম, এগুলো পড়তে হবে। আপনি মনে করবেন যে আমি তো পারি, একটু দেখলে একটু চিন্তা করলে পারি না, ওই পারা দিয়ে হবে না। আপনাকে নির্দ্বিধায় বলতে হবে। আমি যেমন বলতেছি ইয়া নুন বা তা, বা নুন, বা নুন ইয়া নুন, নুন বা ইয়া ইয়া নুন, তা বা তা লাম, তা সা বা ইয়া তা আলিফ, আপনাকে এর থেকে আরো দ্রুত বলতে হবে, তাহলে বুঝতে হবে যে আপনার পড়াটা হয়েছে। বুঝতে পারছেন? আমি যখন মার্ক করে দেবো যে এখানে কি কি অক্ষর আছে, তখন আপনি দ্রুত বলবেন নির্দ্বিধায় নিশ্চিন্তে, নুন বা ইয়া ইয়া নুন, নুন বা ইয়া ইয়া নুন, এভাবে বলতে হবে। জি। ইনশাআল্লাহ। তারপরে দেখেন নোক্তা ও নোক্তা ছাড়া হরফের পার্থক্য এবং হরফের বিভিন্ন আকৃতি। নোক্তা ছাড়া হরফগুলো কেমন হয়, নোক্তাওয়ালা হরফগুলো কেমন হয়, এই আর কি। জিম, হা, খ, এই তিনটা পার্থক্য। এই তিনটা যদি একই আকৃতির হরফ, নোক্তা আছে একটার মাঝখানে, নিচে মাঝখানে, আর একটা হচ্ছে উপরে, নিচে এবং উপরে, তাহলে দেখেন যখন এই জিমটায় এখানে অন্য হরফের সাথে মিলে আসছে, তখন দেখেন নোক্তাগুলো কিন্তু মাঝখানে আর নাই, নিচে চলে আসছে, দেখছেন কি? জি, এই যে এখানে দেখেন নোক্তাগুলো নিচে চলে আসছে আর কি। জি, এই অক্ষরগুলো আপনারা পারবেন। তারপরে দেখেন হা, হা এখানে তো নোক্তা নাই, তাহলে এই এখানে কি কি হরফ আছে বলতে পারবেন, যেটা মার্ক করছি? বা, হা, জি, সা, বা, সা, হা, বা, সা, বা, হা, সা। জি, হা, তারপর অক্ষর খ, এই জিম, হা, খ, সেম একই ক্যাটাগরি, উপরে নোক্তা, খ হয়ে গেছে। এখানে দেখেন এটাতে কোন কোন অক্ষর আছে বলেন দেখি। নুন, জি, নুন, খ, লাম, জি, নুন, খ, লাম, কারণ উপরে নোক্তা নুন, উপরে নোক্তা নুন, উপরে নোক্তা যদি শেফ ভিন্ন হয় খ, এখানে নুন, খ। জি। তারপর হচ্ছে আইন, আইন আলিফ, আইন, বা, বা, এই যে আরেকটা বিষয় এখানে দেখেন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আইনটা দেখেন, আমরা প্রথম শেপটা দেখেন আইনের, মেন শেপ হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে শুধু মাথাটা চলে আসছে, শুধু এই মাথাটা দিয়ে সাথে আলিফ মিলিয়ে দিছে, তারপরে এই মাথাটাই ব্যবহার। আইন যদি শুরুতে কোনো অক্ষরের শুরুতে মেলে, কোনো অক্ষরের মাঝখানে আসে, কোনো শব্দের মাঝখানে, তখন কিন্তু আইনের শেপটা এরকম হয়, শুধুমাত্র মাথা, এই যে এটা হচ্ছে আইনের শেপ, এটা একটা আইনের শেপ, বুঝতে পারছেন? এই যে এটা, যেটা মার্ক করে জি, দিছি আমি, দেখতে পারতেছেন কি? জি, 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 এটা হচ্ছে ওই যেটা বা, আইন, দাল। আর যদি শুরুতে হয় তাহলে শুধু মাথাটা, এই যে এইভাবে মাথাটা, মাথাটা নিয়ে এসে মনে করেন যারা আলিফ দিল, মাথাটা নিয়ে এসে ধরেন মনে করেন ইয়া দিল, এই যে ইয়া দিল, দুই নোক্তা দিল, এটা হচ্ছে আইন, আইন গয়েন, আইন গয়েন, এই শুরু মাথাটা নিয়ে আসবে, অন্য পুরা অক্ষরটা নিয়ে আসে না আর কি। এটা হচ্ছে আরবি লেখার পদ্ধতি আর কি, এগুলো সবগুলোই। আর তারপর যদি শেষে আসে তাহলে এরকম হয়, শেষে আসলে যেরকম ছিল ওরকম, যেরকম ছিল ওরকম। জি, তারপর হচ্ছে সেম একই করে আইন গয়েন। তারপর হচ্ছে হা, এই হাটা দেখেন, যেটা আমরা শেষের দিকে হা পড়েছি, হা, হা, এই হাটা দেখেন, তখন শুরুতে আসে, মাঝে আসে, আহ, শুরুতে আসে, মাঝে আসে, এবং এটাও মাঝে আসে, তাহলে তখন হাটা কিরকম হয়, হার আকৃতিটা কেমন দেখছেন, দেখতে পারতেছেন কি? জি, তাহলে এই হার আকৃতিটা কিন্তু দেখেন ভিন্ন হয়ে গেছে। সাধারণত আপনি এই হাটা যদি কাউকে পড়ান, আর এই হাটা যদি তাকে দেখান, তাহলে কিন্তু চিনতে পারবে না, এটা পারার কথাও না, কারণ হাঁটার পুরো আকৃতি ভিন্ন। এটা আপনাকে মনে রাখতে হবে যে হাঁটা এইভাবে একটা আকৃতি হয়, এই যে হাড় আকৃতি, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, একটা মনে করেন গোল চিহ্ন দিয়ে মাঝখানে একটা দাগ দেয়, এটা হচ্ছে হা। আরবি এই সুন্দর করে লেখা যায়, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হার আকৃতি, এটা মনে রাখতে হবে। তাহলে হা, বা, হা, জিম, বা, হা, আলিফ, ইয়া, হা, আলিফ, জিম, হা, ইয়া, ইয়া, হা, বা, নুন, হা, ইয়া, জিম, হা, হা, এটাও হা। এই যে শেষে যে একটু মাথা বের করা আছে না, এই যে শেষে, এই যে এটাও কিন্তু হা। জি, তারপর এটাও দেখেন হা, এই যে শেষে বা, হা, হা, শেষে মনে করি যে যেমন আপনারা সবাই তো একটা শব্দের সাথে পরিচিত, আমরা সবাই যেমন আল্লাহু, আল্লাহ, আল্লাহ কি কিভাবে লেখে, এই দেখেন, এই যে আলিফ, লাম, লাম, এই যে হা, এই যে হা, এই যে শেষে যে মার, এই শেষে যে টান থাকলে এটা হচ্ছে হা, এই যে এই হাটা হচ্ছে এটা। বুঝতে পারছেন কি? হুম, জি, জি, এই যে মূলত এই যে এই হাটাই হচ্ছে এই হাটা, এই হাটাই হচ্ছে এই যে আল্লাহ শব্দের শেষে যে হাটা, এই হাটা হচ্ছে এই হাটা। তাহলে আকৃতি দেখেন কোথায় কোন হা, কোথায় কোন হা, আকৃতির পুরো পরিবর্তন। এই জন্য আপনাকে এই হাটা যখন আপনি চিনবেন, তখন এইভাবে পড়ে যেতে হবে, হা, হা, বা,
হা জিম, বা হা ইয়া হা, এগুলো অনেক বারবার রিপিট করলে বা বারবার রিভিশন দিলে তখন আপনার এই জিনিসটা মনে থাকে। তারপর আরেকটা দেখেন তা, এটা হচ্ছে গোল তা বলে এটাকে আর কি। যদিও আমরা এটা আপনার ইয়াতে পড়ি নাই, আহ কি বলে, আহ আমাদের যে আরবি 29টা হরফ আছে সেখানে কিন্তু এরকম কোনো গোলতা নাই। গোলতা কি আছে? গোলতা নাই। মূলত আরবিতে ব্যবহৃত একটা হচ্ছে তা হচ্ছে গোলতা আর কি। এই গোলতার আকৃতিও বিভিন্ন রকম হয় আর কি। যেমন শেষে হার মতো শেপ দিয়ে দুই নোক্তা দিলে তা হয়ে যায়। এই যে হার মতো শেপ দুই নোক্তা, তাহলে এরকম একটা দাগ দিয়ে দুই নোক্তা তা, হার মতো শেপ দিয়ে দুই নোক্তা তা। এটা হচ্ছে আরবির একটা ব্যবহার পদ্ধতি আর কি। এটাও মনে রাখতে হবে। এটা মনে রাখতে আপনাকে যেটা বলতে পারেন আপনি, যেটা হচ্ছে তা, এটা হচ্ছে হানা, এটা হচ্ছে কি তা। তবে মনে রাখতে হবে যে এই হা, তাতে যখন আমরা তা অক্ফ করব বা থেমে যাব, তখন এই তাটা হা হয়ে যায়। তখন এই তাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হামজা। এই জন্য হা মূলত, হ্যাঁ এই জন্য মূলত এই তা এবং হা শেপটা একই রকম কাছাকাছি হয় আর কি। এই হলো বিষয়। জি। তারপরে পৃষ্ঠা আমরা দেখি, এখানে দেখি হামজা, এটা তো চিনবো আমরা, হামজা, আলিফ, আলিফ লাম জিম। জিমের পরে কি অক্ষর আছে এখানে বলেন? জিম জিম আলিফ আলিফ জি, মাশাল্লাহ, এটা তো চিনতে হামজা পারছেন। ওয়া। জিম আলিফ হামজা ওয়াও, তারপর এখানে কি কি অক্ষর আছে? সদ সিন না ওয়াও শিন হামজা। ওয়াও হ্যাঁ, হামজা সিন, এটা শিন না, এটা হচ্ছে কি সিন। এটা হচ্ছে কি, সিন সিন আর যদি শিন সিন হয় তাহলে এরকম তিনটার ফোঁটা হতো। যদি শিন হলে কয়টা ফোঁটা হতো? তিনটা তিনটা। তিনটা ফোঁটা হতো। এটা হচ্ছে সিন, শিন না, মনে রাখবেন। সিন যেটা আওয়াজ, যেটা এটা হচ্ছে নোক্তা ছাড়া। আর যেটা একটু ভারী করে আওয়াজ, এটা হচ্ছে নোক্তা সহ। তারপর অক্ষরটা আমরা দেখি, এই যে এখানে দেখি এটা কি কি আছে এখানে। সিন শিন ইয়া ইয়া হামজা। হামজা শিন ইয়া হামজা, শিন ইয়া হামজা। জি। তারপর এখানে কি আছে? হামজা আলিফ। আলিফ হামজা মূলত। হামজা আলিফ হ্যাঁ, হামজা মূলত আলিফ। মূলত আলিফ হামজা আর কি। আলিফটা আগে, হামজাটা পরে আর কি, হামজাটা মাথায় দিচ্ছে। এটা হচ্ছে আরবি একটা লেখার নিয়ম, যে আলিফের উপর যদি হামজা হয়, যদি এরকম আলিফটা যেটা আছে যে আকৃতিটা আমি দেখতে পাই, এরকম আলিফের উপর যদি হামজা হয়, সেটাকে বলা হয় হামজা। সেটাকে কি বলে? হামজা হামজা শুধু আলিফ, আলিফও বলে না, শুধু হামজাও বলে না, শুধু হামজাই বলে সেটাকে। এই যে পুরাটাকে কি বলবো তখন আমরা? হামজা। হামজা। এটাকে তখন আর আলিফ বলা যাবে না। এখন যেখানে এই যে এখানে দেখেন হামজা আলিফ লাম, এখন যদি এটা তো শুধু আলিফ, আলিফ যদি মুখ খালি হয়, কিছু না থাকে, আলিফের উপর ছোট হামজা বা হারাকাত কিছু না থাকে, তখন সেটা হচ্ছে আলিফ। আর যদি আলিফের উপর এরকম হামজা থাকে, তাহলে সেটা হচ্ছে হামজা। সেটা হচ্ছে কি? হামজা। হামজা। এটাকে কিন্তু হামজা আলিফ বলা যাবে না এটা, তাহলে এটা হচ্ছে হামজা। এটা হচ্ছে হামজা। তারপরে এই যে সিন, তারপর কি আছে, আলিফ না হামজা? হামজা হামজা। হামজা, সিন হামজা, সিনের পরে কি আছে? হামজা। তারপরে নুন, বা, তারপর কি আছে? হামজা হামজা। হামজা। এটা মনে রাখতে হবে। আর তারপরে সিন, তারপর কি আছে এখানে? হামজা সিন হা লাম সিন হামজা লাম, সিন হামজা লাম। লাম লাম। এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা আপনারা? এই যে এটা, যে যদি আলিফের মতো লম্বা টান বা আলিফের উপর যদি ছোট হামজা আসে, সেটাকে পুরোটাকে হামজা বলা হয়, সেটাকে আর আলিফ বলা হয় না। এই কথাটা কি বুঝতে পারছেন? জি জি জি। জি। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে যেটা মূলত এটা ওয়াও, এগুলো সব ওয়াও। এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে ইয়া। বুঝতে পারছেন কি? জি এটা তো জি। আগেই বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াও এবং ইয়ার উপরে নিচে হামজা কেন, ছোট হামজা কেন? এটা হচ্ছে আরবি লেখার একটা নীতি, যে এমন কিছু শব্দ আছে যেগুলোর ওয়াও লেখে ওয়াও এর উপর হামজা লিখতে হয়, যেটা উচ্চারণে মূলত হামজায় হয়, ওয়াও হয় না। বুঝতে পারছেন? যদি এরকম, যদি এরকম কখনো লেখা দেখেন যে ওয়াও, ওয়াও এর উপর হামজা, ইয়া, ইয়ার উপর হামজা, তখন সেটাকে ওয়াও এবং ইয়া বাদ দিয়ে হামজার উচ্চারণ করতে হয়। কিসের উচ্চারণ করতে হয়? হামজা উচ্চারণ করতে হামজার হয়। উচ্চারণ এটা বুঝতে পারছেন কি? আমরা তো স্বাভাবিকভাবে ওয়াও ইয়া দেখছি, কিন্তু ওয়াও ইয়ার উপরে যদি হামজা হয় ছোট করে, তখন সেই ওয়াও ইয়াটাকে হামজার উচ্চারণ করতে হয়। যেমন এখানে দেখেন, এই যে এই বাক্যটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন। এই এই শব্দটা দেখেন, এখানে প্রথম অক্ষরটা কি আছে? হা। ফা। দ্বিতীয় অক্ষরটা কি আছে? হামজা। হামজা। তৃতীয়টা কি আছে? তা। আহ, তৃতীয়টা কি আছে? তা। এখন তা। দেখেন এই যে দ্বিতীয় যে অক্ষরটা তা। আছে লাল মার্ক করা,
হামজা বললাম, এই হামজার সাথে শুধু হামজা নাই, কিন্তু এটার সাথে ইয়া আছে। কি আছে এটার সাথে? ইয়া। ইয়া নোক্তা ছাড়া যে ইয়া, নোক্তা ছাড়াও ইয়া আছে আরবিতে, এই নোক্তা ছাড়া ইয়াটা আছে। তাহলে এটার সাথে ইয়া আছে, মূলত কি এটাকে ইয়া উচ্চারণ করা হয় না আরবিতে, এটাতে হামজায় উচ্চারণ করা হয়, কিন্তু এটা লেখার একটা পদ্ধতি যে ইয়া দিয়ে হামজা লিখতে হয়। যেমন এই যে সিন, ওয়াও, উপরে হামজা, পরে লাম, এটা একটা লেখার পদ্ধতি। উচ্চারণগত এটা হামজা হবে, কিন্তু লেখাতে ওয়াও এবং হামজা দুটো একসাথে লিখতে হয়। এই হচ্ছে বিষয়। এটা সামনে পড়াতে আসলে আপনারা বুঝতে পারবেন আর কি, দেখলে। এটা মনে রাখবেন যে ওয়াও এবং ইয়া, এই দুটো অক্ষরের উপরে নিচে যেখানে হামজা যদি আসে, তাহলে এটার উচ্চারণ কি হবে? হামজা। হামজা হবে। এটা উচ্চারণ কি হবে? হামজা। হামজা। এটা ইয়া করা যাবে না, এটা খেয়াল রাখবেন। জি, এটা পড়বেন। সিন, ওয়া, হামজা, এটা হামজায় করে উচ্চারণ করবেন আর কি। সিন হামজা লাম, লাম হামজা, লাম হামজা, নুন শিন হামজা, আলিফ। এই হলো বিষয়। অনেক সময় এই যে দেখেন, এখানে এখানে একটা বিষয় দেখেন, উপরে হামজা আছে ওয়াও, এখানে নিচে হামজা আছে। তখন যে হরকত গুলো আছে, হরকত, জের জবর পেশ, যেটা উপরে থাকে সেটা উপরে যাবে, যেটা নিচে থাকবে সেটা নিচে যাবে। এই হচ্ছে বিষয়। যখন আমরা হরকত করবো তখন এটা দেখবো। এই, এটা তো পড়তে পারেন আপনারা, সিন হামজা লাম, নুন বা হামজা। জি, তারপর অক্ষরগুলো দেখি। এটা একই আকৃতির ভিন্ন ভিন্ন অক্ষর আর কি, একই আকৃতির। এটা হচ্ছে কি? তিন। সিন। আমার আমার এখানে একটু নেট সমস্যা আর কি, এই জন্য মাঝে মাঝে কথাগুলো আটকে যেতেছে। একটু ক্লাসটা শেষ করে দেবো আর কি দ্রুত ইনশাল্লাহ। এই অক্ষরগুলো আপনারা সবগুলোই পারবেন। দেখেন আমি একবার বলে দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সিন, সিন লাম, ফা, সিন দাল। সিনের আকৃতি কেমন হচ্ছে সেটা খেয়াল রাখবেন। সিন সিন, শিন শিন বা, হা শিন র, নুন ফা শিন, সদ সদ দাল, বা সদ র, ইয়া কফ সদ। এই দেখেন এখানে সদের আকৃতি কেমন, এখানে সদের আকৃতি কেমন, এখানে সদের আকৃতি কেমন, খেয়াল রাখবেন এটা। এটা বারবার পড়তে পড়তে আপনার ইয়েতে হয়ে যাবে। দদ, দদ লাম, নুন, দদ র, কফ বা দদ, ত, ত আইন, ত আলিফ, সিন ত, জ, জ আলিফ, ইয়া, জ লাম, ইয়া আইন জ। জি, এই অক্ষরগুলো আপনারা সবগুলো দেখলেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে নক দিবেন, যে বলছি যে আমি যে 5টা থেকে 10টার ভিতরে যে কোনো সময় আপনারা নক দিবেন, এটা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। পার্সোনালি পড়া যদি আপনারা শুনাইতে যান তাহলে পড়া শুনাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে শেষের শেষের পৃষ্ঠাটা আমরা দেখবো, এই পৃষ্ঠাটা দেখে শেষ করে দেবো ইনশাল্লাহ। এখানে দেখেন তিনটা অক্ষর মূলত দিছে, তিনটা অক্ষর দিছে, কাফ, লাম, মিম। এই তিনটা অক্ষরের আকৃতি গুলো কেমন হয় সেটা আপনাকে দেখাচ্ছি। এই তিনটা অক্ষর স্পেশাল ভাবে দেওয়ার কারণ হচ্ছে এই কাফের আকৃতি এক এক রকম হয় আর কি। যে কয় রকম হয় সবগুলো এখানে দিছে। দেখেন প্রথমটা কাফ, এখানে কিন্তু একটা টান দিয়ে কাফ বুঝাই দিছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি। এই জি যে জি। এখানে দেখেন একটা লম্বা টান, একটু মাথা বেঁকা। এই যে দেখেন আমি টান দিয়ে এরকম একটা টান, এরকম একটু, এটা কাফ। তারপরে যেটা লম্বা সেটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে কি আলিফ, কাফ আলিফ। তারপর এখানে দেখেন আলিফ। একটু মাথা বেঁকা এরকম করে দিয়ে এটা কাফ। তারপর এখানে দেখেন এই যে এভাবে দিয়ে এটা হচ্ছে কাফ, যেটা মূলত কাফের মূল আকৃতি। তবে দেখেন কাফের এখানেই কয়টা আকৃতি হয়ে গেল? তিনটা আকৃতি। তারপরে দেখেন আপনি পরের দ্বিতীয় লাইনে দেখেন কাফটাকে এভাবে লিখছে লম্বা করে, দ্বিতীয় কাফটাকে এভাবে লিখছে, এটা একটা কাফের আকৃতি। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এটাও একটা কাফ। দেখে দেখে আপনাকে শিখতে হবে এটাও একটা কি কাফ। কাফের আকৃতি এরকম, কাফের আকৃতি এরকম, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি কাফ আলিফ, ইয়া কাফ নুন, লাম কাফ, কাফ 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 লাম, লাম কাফ নুন, আপনি বারবার পড়বেন আর দেখবেন, পড়বেন আর দেখবেন, তখন আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর লাম। জি, জি, তারপর লাম দেখেন, লাম বা, আলিফ, লাম, লাম, হা। এই আল্লাহ শব্দ দেখেন, আল্লাহ শব্দ দুইটা কিন্তু লাম, এটা একটা লাম, এটা একটা লাম। ঠিক আছে, এটা কিন্তু শুরুটা কিন্তু আলিফ না, খেয়াল রাখবেন। এই অক্ষরটা কিন্তু আলিফ না, এটা কিন্তু আলিফ না, কারণ আলিফের পরে কোনো অক্ষর যোগ হয় না, আমরা কিন্তু শুরুতেই বলছি। একদম শুরুর যে অক্ষরটা সেটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ। তারপর লাম, লাম হা। তারপর হচ্ছে র, লাম, লাম। তারপর আবার লামের আকৃতি দেখেন একটা কাফের মতো হয়ে গেছে, একটা বড়, এটাও একটা লাম। তারপর এই যে দেখেন, এই যে হার উপরে যে একটা টান দিয়ে ইয়ে করছে, এটাও একটা লাম, এটা একটা কি লাম। এই যে এই লাম। আকৃতিটা, এই যে এই আকৃতিটা। তারপর হচ্ছে কফ, লাম, আলিফ, কফ লাম আলিফ। এটা আপনি বারবার পড়বেন। বিশেষ আলিফ। করে এই বিশেষ করে যে তিনটা অক্ষর কাফ লাম মিম, ওগুলো 2-3 বার করে পড়লে হবে। এটা বিশেষ করে একটু স্পেশাল ভাবে আলাদা করে পড়তে হবে। জি, তারপরে শেষ হচ্ছে মিম, শেষের অক্ষর হচ্ছে মিম।
ফা জি সরি মিম খ, মিম খ। এখান থেকে ফা, যদি এটা ফা হতো তাহলে কেমন হতো? ফা হলে একটু মাঝখানে গ্যাপ থাকতো, একটু কি থাকতো মাঝখানে? এই যে আমি যেটা লিখছি দেখতে পাচ্ছেন কি, এরকম গ্যাপ থাকতো জি ফা হলে। ফা হা। আর এখানে যেহেতু কি নাই, গ্যাপ নাই, এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে কি মিম, এটা মনে রাখবেন। যেহেতু এখানে গ্যাপ নাই, এটা হচ্ছে মিম। তাহলে মিম খ, লাম মিম নুন, লাম এই যে হা, এটা দেখেন হা কিন্তু এটা, এই যে এটা লামের পরেরটা, এটা হচ্ছে হা, তারপরে মিম, তারপরে মিম, মিম র, লাম মিম আলিফ, এটা কিন্তু লাম না, এটা হচ্ছে আলিফ। আলিফ তারপর হচ্ছে লাম, এটা হচ্ছে এই অক্ষরটা কি, মাঝখানের অক্ষরটা কি বলেন দেখি, এটা কি যেটা মার্ক করলাম? হা এটা হচ্ছে কি হা, এটা হচ্ছে কি হা হা। হা তারপর হচ্ছে মিম, হ্যাঁ মাশাআল্লাহ চিনতে পারছেন, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে হা, এই যে এটা হচ্ছে হা, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে দাল, তারপর হচ্ছে তা, তারপর হচ্ছে দাল মিম, তারপর হচ্ছে তা। বুঝতে পারছেন কি? দাল জি জি আচ্ছা আমরা এটা শেষ করে দিচ্ছি। তাহলে এই যে আমি মার্ক করলাম বড় একটা বাক্যকে, এখানে কি কি অক্ষর আছে আপনারা একটু বলেন দেখি। এটা কি? ওয়াও, ওয়াও পরেরটা কি? আলিফ, জি। তারপরটা? আলিফ আলিফ, তারপরটা? এটা কি? হা না, এটা কি যেটা আমি হা, মার্ক করছি না, যেটা আমি মার্ক করছি এটা হচ্ছে লাম, এটা হচ্ছে কি? লাম, লাম এই যে আমরা যে দেখলাম, এই যে লাম, এই যে দেখেন, কই লাম দেখলাম, এই যে লাম, এই যে দেখছেন, এই যে এটা দেখছেন কি, জি জি এই যে জি এই সেম লামটা এখানে আসছে দেখেন, এটা তো আমরা একটু ইয়ে করছি, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। উফ, ও net। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে লাম। জি, তারপরটা কি? এটা কি? আসতেছে না নেটওয়ার্ক হ্যাঁ আসছে এটা কি? এটা কি? হা হ্যাঁ। তারপর এটা কি? হা, জি, পরেরটা কি? এই যে যেটা দাগ দিলাম, মিম, এটা মিম, মাশাআল্লাহ। এটা কি? মিম মিম, দাল দাল, জি। জি, এটা লাম, লাম এটাও লাম। লাম, এটা হা লাম, হা হা, শেষেরটা কি? হ্যাঁ, শেষেরটা। জি, হা, তারপর এটা হা কি? এটা কি? র র, জি, এটা। বা, বা জি, এটা। আলিফ আলিফ, জি, এটা। লাম, লাম মাশাআল্লাহ, এটা লাম। জি, এটা। আইন, আইন মাশাআল্লাহ, এটা চিনতে পারছেন। এটা লাম, লাম লাম। জি, এটা। ইয়া, না, মিম না, না, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে কি মিম, মিমের মাথায় দিকে যায় মিম। আপনি দেখেন, এই যে মিম এখানে দেখেন, এই যে এই বাক্যটাতে, এই যে মাঝখানে যে মিমটা আমি মার্ক করতেছি দেখতে পাচ্ছেন কি, যেটা মার্ক করতেছি, এই যে এখানে জি মিমটা জি দেখেন, এই যে এটা হচ্ছে মিম, এটা হচ্ছে কি মিম। তাহলে এই যে এটা হতে দেখেন, মিম এটা হচ্ছে মিম। তাহলে এই মিমটা সেম মিম, মিম এটা। তারপরটা কি? ইয়া, ইয়া তারপরটা নুন, নুন। নুন মাশাআল্লাহ, এই তো এখানে চিনতে পারছেন দেখেন, সবগুলো অক্ষর চিনতে পারছেন, শুধু লামটা এবং আপনার মিমটা চিনতে আমাদের একটু সমস্যা আছে। এগুলো আপনি যখন বারবার পড়বেন আর দেখবেন পড়ে, তখন ইনশাল্লাহ ঠিক আছে। যাই হোক, আমরা আজকে ক্লাস শেষ করতেছি। সামনে ইনশাল্লাহ আমরা তৃতীয় পাঠ পড়বো, এবং দ্বিতীয় পাঠের যে পড়াগুলো আমাদের আছে, আহ, বিভিন্ন হরফের আকৃতি, সেগুলো আমরা ইনশাল্লাহ জিজ্ঞাসা করলে যেন বলতে পারি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালি যে কোনো দিন যে কোনো সময় নক দিবেন, শুক্রবার ছাড়া 5টা থেকে 10টা পর্যন্ত ইনশাল্লাহ। আর পার্সোনালি যদি কেউ পড়া বলতে চান, পড়াও সেটা বলতে পারেন, শোনাতে পারেন ইনশাল্লাহ। না বুঝলে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ। এবং আমি এই পড়াগুলোর স্ক্রিনশট বা ছবি সবগুলো দিয়ে দিতেছি আপনাদের ইয়েতে। এবং এটা তো অডিও নাই, অডিও থাকলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।